হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো মেজর কোর্স নিয়ে, তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া সেট নাম্বার 2, অর্থাৎ মডেল কোশ্চেন পেপার আমরা বানিয়েছি তার সেট নাম্বার 2 নিয়ে আজকে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। একদম ব্যাখ্যা সহ বিস্তারিত আলোচনা হবে। প্রথম প্রশ্ন, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি যা বর্তমান অধিকৃত কাশ্মীরে অবস্থিত অর্থাৎ পিওকেতে অবস্থিত? তার নাম হচ্ছে গডউইন অস্টিন বা K2। ঠিক আছে, এখন কিন্তু এই K2টাকে কিন্তু বলা যাবে না ভারতে অবস্থিত, তার কারণ এখন কিন্তু পরিবর্তন হয়ে গেছে এই বিষয়টা। তার কারণ কি, এখন ভারত সীমানার মধ্যে, এখানে বলে দিয়েছি, ব্যাখ্যাটা জানা দরকার, এই কারণেই আমি কিন্তু বলছি। কি বলছে, K2 বা গডউইন অস্টিন হলো ভারতের সর্বোচ্চ এবং বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ, সম্পূর্ণ ভারতের সীমানায় অবস্থিত। যদি বলে তাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা। দেখো আজকে যেটা আমরা বলছি, মানে অধিকৃত কাশ্মীর বলতে যেই অংশটা, আমাদের কাশ্মীরের যেই অংশটা দখলীকৃত অবস্থায় রয়েছে, সেই অংশটাই কিন্তু এখন বর্তমানে গডউইন অস্টিন বা K2 অবস্থিত। কিন্তু আমাদের ভারতবর্ষের সীমানার মধ্যে যদি বলতে চাই তাহলে কাঞ্চনজঙ্ঘা কিন্তু সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হবে। এবার সিন্ধু নদীর উৎপত্তি কোথা থেকে? মানস সরোবরের নিকট চেমায়ুংদুং হিমবাহ থেকে। এর ব্যাখ্যাটা কি বলেছে, সিন্ধু নদী তিব্বতের মানস সরোবরের কাছে কৈলাস পর্বতের উত্তর ঢাল থেকে উৎপন্ন হয়ে ভারত ও পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে। জনসংখ্যার বিচারে 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? এটা হবে উত্তরপ্রদেশ। ঠিক আছে, সব থেকে বেশি জনসংখ্যা। আর সর্বনিম্ন বললে সিকিম হবে, এটা মনে রাখবা। ঠিক আছে, সিকিম হলো সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য 2011 সালের সেন্সাস অনুযায়ী। বিখ্যাত বিহু উৎসব ভারতের কোন রাজ্যে উদযাপিত হয়? এটা হবে অসমে। বিহু হলো অসমের জাতীয় এবং সাংস্কৃতিক ফসল কাটার উৎসব, যা বছরে 3বার বোহাগ, মাঘ এবং কাতি বিহু পালিত হয়। দেন বলছে দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী নৃত্যশৈলী ভারতনাট্যম এর উৎপত্তি কোন রাজ্যে? এটা তামিলনাড়ু। ভারতনাট্যম হলো ভারতের অন্যতম প্রাচীন ধ্রুপদী নৃত্য, যা তামিলনাড়ুর মন্দিরগুলির দেবদাসী প্রথা থেকে বিকশিত হয়েছিল। ওকে, নেক্সট রয়েছে ভারতের জনসংখ্যার বৃদ্ধির প্রধান নিয়ামক ও কারণ কোনটি? এটা হবে উচ্চ জন্মহার এবং হ্রাসপ্রাপ্ত মৃত্যুহার। চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে মৃত্যুহার ব্যাপকভাবে হ্রাস পেলেও জন্মহার তুলনামূলকভাবে বেশি থাকায় ভারতের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। নেক্সট, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? এটা হবে ঋষভদেব বা আদিনাথ। নেক্সট রয়েছে ত্রিপিটক কোন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ? এটা হবে বৌদ্ধ ধর্ম, মানে বৌদ্ধ ধর্ম। এখানে কিন্তু প্রত্যেকটার কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে, যেমন ঋষভদেব ছিলেন জৈন ধর্মের প্রতিষ্ঠাতা এবং প্রথম তীর্থঙ্কর। ঠিক আছে, তার প্রতীক ছিল ষাঁড় বা বুল বলা হয়। নেক্সট কিন্তু ত্রিপিটক কোন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ? এটা হচ্ছে বৌদ্ধদের। পালি ভাষায় রচিত ত্রিপিটক কিন্তু বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক তিনটাকে একসঙ্গে ত্রিপিটক বলা হয়। এটি হলো বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম। নেক্সট রয়েছে উত্তর ভারতে ভক্তি আন্দোলনের মূল প্রসারক কে ছিলেন? এটা হবে রামানন্দ। রামানন্দ প্রথম হিন্দি ভাষার মাধ্যমে উত্তর ভারতে ভক্তি আন্দোলন জনপ্রিয় করেন। কবি রুইদাস প্রমুখ তার শিষ্য ছিলেন। বিখ্যাত রক কাট আর্কিটেকচার স্থাপত্যের নিদর্শন ইলোরার কৈলাসনাথ মন্দির কোন রাজবংশের আমলে নির্মিত হয়েছিল? এটা হবে রাষ্ট্রকূট রাজবংশের আমলে। নেক্সট বলছে মুঘল স্থাপত্যশৈলী বা ইন্দো ইসলামিক স্থাপত্যের সর্বশ্রেষ্ঠ নিদর্শন তাজমহল কে নির্মাণ করেন? এটা হবে শাহজাহান বা শাহজাহান। হ্যাঁ, নেক্সট, দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্য মূলত কোন শৈলী দ্বারা পরিচালিত? এটা হবে দ্রাবিড় শৈলী। দক্ষিণ ভারতের বিশেষত চোল ও পল্লব আমলের মন্দিরগুলিতে বিশাল গোপুরম ও বিমান বিশিষ্ট দ্রাবিড় শৈলী দেখা যায়। উত্তর ভারতে দেখা যায় নাগর শৈলী। মনে রাখতে হবে সুফিবাদের বিখ্যাত চিস্তিয়া বা চিস্তি তারিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন? খাজা মঈনুদ্দিন চিস্তি হবে। নেক্সট, কলকাতার অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়াল কোন স্থাপত্য শৈলীর একটি উৎকৃষ্ট উদাহরণ? এটা ঔপনিবেশিক বা কলোনিয়াল স্থাপত্যের। নেক্সট রয়েছে আমরা ফ্রিডম স্ট্রাগল অধ্যায় নম্বর 3 থেকে যেগুলো নিয়েছি, তার মধ্যে প্রথম প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং হবে। কার সম্পাদনায় বিখ্যাত হরিজন পত্রিকা প্রকাশিত হয়? মহাত্মা গান্ধী।
1942 সালের বিখ্যাত ভারত ছাড়ো আন্দোলনে গান্ধীজি কি স্লোগান দিয়েছিল? করেঙ্গে ইয়া মরেঙ্গে, অর্থাৎ ডু অর ডাই বলেছিল। নেক্সট রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় প্রতিষ্ঠা করেছিলেন আজাদ হিন্দ সরকার? এটা হবে সিঙ্গাপুরে। 21শে অক্টোবর 1943 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে স্বাধীন ভারতের অস্থায়ী সরকার ও আজাদ হিন্দ সরকার গঠন করেছিল। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিল? অ্যানি বেসান্ট। 1917 সালের কলকাতা অধিবেশনে থিওসফিক্যাল সোসাইটির নেত্রী অ্যানি বেসান্ট প্রথম মহিলা সভাপতি হন। প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু 1925 সালে। নেক্সট রয়েছে লর্ড কার্জন কত সালে আনুষ্ঠানিকভাবে বঙ্গভঙ্গ কার্যকর করেছিল? 1905 সালের 16ই অক্টোবর। নেক্সট কনস্টিটিউশন অফ ইন্ডিয়া থেকে আমি কিছু প্রশ্ন সিলেক্ট করেছি তোমাদের, যেখানে ভারতের গণপরিষদ বা খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির সভাপতি কে ছিলেন, যাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়? ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর ছিলেন সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান এবং ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি। ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল? 26শে নভেম্বর 1949 সালে। শিক্ষার অধিকার সংবিধানের 21 নম্বর ধারায় কোন সংবিধানের সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকারের মর্যাদা পেয়েছিল? 86তম সংবিধান সংশোধন 2002 সালে যেটা হয়েছিল। নেক্সট রয়েছে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের বর্তমান সংখ্যা কয়টি? 11টি হবে। কি বলছে? 1976 সালে প্রথমে 10টি মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছিল, পরবর্তীতে 2002 সালে 86তম সংবিধান সংশোধনে আরো একটি যুক্ত হয়েছিল এবং সর্বমোট এখন বর্তমানে 11টি মৌলিক কর্তব্য কিন্তু রয়েছে। নেক্সট সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য যে নির্দেশ জারি করে তাই কি বলা হয়? রিট বা লেক বলা হয়। সংবিধানের 32 নং ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট, 226 নং ধারা অনুযায়ী হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় 5 প্রকার রিট, যেমন বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ ইত্যাদি জারি করতে পারে। কিন্তু এবার ইন্ডিয়ান ইকোনমি থেকে আমি 5টা কোশ্চেন সিলেক্ট করেছি। তোমাদের এই কোশ্চেন প্যাটার্ন যেহেতু 30টা প্রশ্ন আসবে, সমস্ত কিছু মিলিয়ে যেভাবে প্রশ্ন আসবে সেইভাবে করেই কিন্তু আমরা এই পার্টটা দিয়েছি। তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে। নেক্সট বলতে ভারতের পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন কত সালে গঠিত হয়েছিল? এটা হবে 1950 সালে। ঠিক আছে, 1950 সালে। 1950 সালের 15ই মার্চ নিয়মতান্ত্রিক ও অসাংবিধানিক পরামর্শদাতা সংস্থা হিসাবে পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল, যার প্রথম চেয়ারম্যান ছিলেন জওয়াহরলাল নেহরু। নেক্সট ভারতের অর্থনীতির কোন ক্ষেত্রটি জাতীয় আয়ে সর্বাধিক অবদান রাখে? এটা তৃতীয় ক্ষেত্র বা সেবা ক্ষেত্র, যেটাকে সার্ভিস সেক্টর আমরা বলি। বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন বলতে কি বোঝায়? এটা দেশের অর্থনীতির সাথে বিশ্ব অর্থনীতির সংহতি এবং উন্মুক্তকরণ। নেক্সট হচ্ছে নীতি আয়োগ এর নীতি, এনআইটিআই নীতি এর পূর্ণরূপ কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, যেটা মডেল পেপার সেটাও আমি বলেছিলাম, যেটাকে থিঙ্ক ট্যাঙ্ক বলা হয় ভারত সরকারের। নেক্সট ভারতের মিশ্র অর্থনীতি বেসরকারীকরণ নীতির মূল উদ্দেশ্য কি? বলছে সরকারি সংস্থার মালিকানা বা নিয়ন্ত্রণ আংশিক বা সম্পূর্ণ বেসরকারি ক্ষেত্রে হস্তান্তর করাকেই বলা হয়েছে। তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস, যেখানে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার আমরা সেট নাম্বার 2 নিয়ে আলোচনা করলাম। এরপরে কিন্তু সেট নাম্বার 3 আসবে। তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে যুক্ত হবে, তারা অবশ্যই যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া আমাদের অফিসিয়াল নাম্বারটিতে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং, অল দি বেস্ট পরীক্ষার জন্য। থ্যাংক ইউ।